এক সময়ের কথা, বলরামপুর নামের একটি গ্রাম ছিল। সেই গ্রামে সোহান নামের এক গরিব কৃষক তার স্ত্রী রূপবতী এবং তার বৃদ্ধ মায়ের সাথে বসবাস করত। সোহানের একটি ছোট মেয়ে ছিল যার নাম মুন্নি। সোহান তার পরিবারের ভরণপোষণ গ্রামের মুনিবজির বাড়িতে মজুরি করে করত। সোহানের সংসার চলত খুবই কষ্টে। সোহানের অল্প কিছু জমি ছিল, যার উপর রূপবতী সারাদিন পরিশ্রম করে নানা রকমের ফসল ফলাতো এবং গ্রামের বাজারে গিয়ে ফল এবং সবজি বিক্রি করত। বলরামপুরের সমস্ত বাসিন্দা রূপবতীর কাছে সবজি ও ফল কিনত। সবজি নাও, ফল ও সবজি নাও, সবুজ তাজা ফল আর সবজি নাও, সবুজ তাজা সবজি 20 টাকা কিলো, শুধু একদম 20 টাকা কিলো। ও রূপবতী, কেমন আছো? বাড়িতে সব ঠিক আছে তো? আর মুন্নি কেমন আছে? হ্যাঁ মদন কাকা, আমি ঠিক আছি, বাড়ির সবাই ঠিক আছে, মুন্নিও ঠিক আছে। আজ হঠাৎ করে বাজারে একা চলে আসলা কেন? আর তোমার সাথে কাকি কোথায়? কি আর বলবো রূপবতী, তোমার কাকি অন্য কাজে গ্রামের বাইরে গেছে, তাই রান্নার সমস্ত দায় দায়িত্ব আমার উপরে এসেছে। তাই মনে করলাম যে খরচটা বাজার থেকে করিয়ে আনি, আর বাসায় খরচ করার কোনো লোক নাই। তাহলে এই কথা। আচ্ছা রূপবতী, তুমি এটা বলো যে তুমি টমেটো কত করে কেজি বিক্রি করতেছো প্রতিদিন? এই টমেটোগুলো আমি 20 টাকা কেজি করে বিক্রি করতেছি কাকা, তুমি কত করে নিবা? রূপবতী, তাহলে তুমি আমাকে 1 কিলো টমেটো দাও। কেন নয় কাকা, দিচ্ছি, আমি এখনই দিচ্ছি। এটুকু বলে রূপবতী মদন কাকাকে 1 কিলো টমেটো দেয় এবং তার কাছে টমেটোর বদলে টাকা নেয়। আচ্ছা ঠিক আছে রূপবতী, আজকে তাহলে যাই। রূপবতীর ক্ষেতের কাছে একটি কুয়া থাকতো। সেই কুয়াটি তাদের কিন্তু সবসময় শুকনো থাকতো। সেই কুয়ায় 1 ফোঁটা জল ছিল না। এই কারণে রূপবতী তার প্রতিবেশী কৃষকের কুয়োর পানি ব্যবহার করত এবং তার ফসলে নিয়মিত সেচ প্রদান করত। রূপবতীকে পানি নিয়ে যেতে দেখে কুয়োর মালিক হরিদাস রূপবতীকে দেখে খুবই হিংসা করত। একদিন যখন রূপবতী তার ক্ষেতে মনোযোগ দিয়ে কাজ করতেছিল, তখন হরিদাস রূপবতীকে এসে বলে, আরে রূপবতী, কেমন আছো এবং তোমার ক্ষেতের কাজ কেমন চলতেছে? আমি ঠিক আছি কাকা, এবং আমার ক্ষেতের কাজও খুবই ভালো চলতেছে। রূপবতী, আমি তোমাকে বলতে এসেছিলাম যে তুমি আমার কুয়োর পানি অনেক দিন যাবৎ ব্যবহার করতেছো, কিন্তু আমি তোমাকে আর ব্যবহার করতে দেব না, কারণ সামনে গরমের সময় আসতেছে আর কুয়ার পানিও কমে গেছে। কিন্তু হরিদাস কাকা, গরমের সময় আসতে তো আরো 2-3 মাস বাকি, এতদিন আমি কিভাবে আমার ফসলে পানি দিব? তোমার সমস্যা তুমি বুঝো। আমি আমার কুয়োর পানি তোমাকে আর দিতে পারবো না, কারণ আমার কুয়োর পানি একদম শেষ হতে চলেছে। আর তোমাকে বলতেছি, তুমি আর আমার কুয়োর পানি নিতে যাবে না। এই কথা শুনে রূপবতী খুবই মনে মনে দুঃখী হয়ে যায় এবং সে বাড়িতে গিয়ে তার স্বামীকে সমস্ত কথা জানায়। হ্যাঁ হ্যাঁ, এটা কি হয়ে গেল রূপবতী? এই কেমন বিপদ এলো আমাদের উপর? এখন আমাদের সংসার কিভাবে চলবে? তুমি চিন্তা করো না রূপবতী, উপরওয়ালা আমাদেরকে ঠিকই কোনো রাস্তা দেখাবেন। তুমি এখন বিশ্রাম করো, আমি হরিদাস কাকার কাছে যাচ্ছি। আর তুমি একদম টেনশন করবে না রূপবতী, তুমি এখন শুধু শুয়ে শুয়ে ঘুমাও, একদম কোনো চিন্তা করবে না, আমি যাচ্ছি। এই কথা বলে সোহান হরিদাস কাকার বাসায় যায় এবং হরিদাস কাকার বাসায় গিয়ে, হরিদাস কাকা, ও হরিদাস কাকা, বাসায় আসেন নাকি? ও হরিদাস কাকা, আসেন নাকি? হরিদাস তখন বাসায় ছিল এবং সোহানের ডাক শুনে হরিদাস কাকা বের হয়ে আসে ঘর থেকে। আরে সোহান, আমার বাড়িতে কেমনে আসা হলো হঠাৎ? হরিদাস কাকা, আমাকে রূপবতী বলল আপনি নাকি আপনার কুয়োর জল নিতে বাধা করেছেন এবং আমাদেরকে আর নিতে বলে দিবেন না নাকি? হ্যাঁ ঠিক শুনেছো তুমি, আমি রূপবতীকে আমার কুয়োর জল নিতে বাধা করে দিয়েছি। আরে হরিদাস কাকা, এমন কি হয়ে গেল আপনার? দেখো সোহান, আমি তোমাকে অনেক বছর ধরে আমার কুয়োর পানি দিতে আসছি, আর এবার আমার কুয়োর পানি একদম শুকিয়ে গেছে, আর সামনে গরমের মৌসুম, আমার ফসলের জন্য আমাকে কিছু পানি ধরে রাখতে হবে, তাই আমি পানি দিতে পারবো না সোহান। আমি অনেক সহ্য করেছি, কিন্তু হরিদাস কাকা, এখনও তো গরম আসতে আরও 2-3 মাস বাকি, এতদিন আমার ক্ষেতের কি হবে? আমি কি করে আমার ক্ষেতে পানি দেব? শোনো সোহান, আমি রূপবতীকে বলেছি আমি আর আমার কুয়োর পানি তোমাদেরকে দিতে পারবো না, তুমি অন্য কখনো থেকে ব্যবস্থা করে নিও।
তোমরা আর আমাকে জ্বালিও না, তুমি এখান থেকে চলে যাও সোহান, আমি দিতে পারবো না। সোহান হরিদাসকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু হরিদাস একদম বুঝে না এবং সোহান দুঃখী হয়ে সে তার বাড়ির দিকে যেতে শুরু করে। সোহান বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতেই তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করে এত তাড়াতাড়ি, কি হইল হরিদাস কাকা, কি বলল? সে কিছু বলছে নাকি? হরিদাস কাকা বলল, আমি তোমাদেরকে আর পানি দিতে পারবো না, কারণ পানি দিলে আমার পরবর্তীতে খুবই কষ্ট হবে, তুমি এখান থেকে চলে যাও, এভাবে বলল হরিদাস কাকা আমাকে। তাহলে এতদিন আমরা কিভাবে আমাদের ফসল ফলাবো এবং কিভাবে বাজারে বিক্রি করব? আমাদের সংসার চলবে না, আমাদের সব ক্ষেত্র শুকিয়ে যাবে, এখন কি করব? রূপবতী তখন বলে, আমাদের ক্ষেতের কাছে যে শুকনো কুয়াটি আছে, আরে সেই কুয়া তো অনেক দিন থেকে বন্ধ হয়ে আছে, সে কুয়া দিয়ে কীভাবে পানি উঠবে? তুমি একবার চেষ্টা করে দেখো। আচ্ছা, আমি দেখতেছি, যদি কুয়া থেকে পানি ওঠে ভগবান আমাদের উপর কৃপা করুক। আরে আমাদের তো টাকা নেই, আমরা কিভাবে এই কুয়া খনন করব? তুমি চিন্তা করো না, আমি নিজেই এই কুয়া খনন করব। এ কথা বলতে বলতে বাইরে থেকে একটি ভিক্ষুকের আওয়াজ আসে এবং তারা দুজন একত্র হয়ে ভিক্ষুকের কাছে যেতে শুরু করে। কে আপনি বাবা? আমার খুব খিদে পেয়েছে বাবা, আমার খুব খিদে পেয়েছে, তোমরা আমাকে ভিক্ষা দাও, আমি অনেক ক্ষুধে আছি, তাড়াতাড়ি করো বাবা, আমার ভিক্ষা দাও। আরে সাধু মহারাজ, আমরা তো এমনি থেকে অনেক কষ্টে এবং অনেক গরিবী হালে আছি, আমাদের কাছে কোনো টাকা পয়সাও নাই, আমি আপনাকে এখন কিভাবে সাহায্য করব? সাধু মহারাজ, সোহানের কষ্টের কথা শুনে সাধু বাবা সব বুঝতে পারে এবং সাধু মহারাজ বলে, কোনো চিন্তা নেই বাবা, কোনো চিন্তা নেই, তোমরা সুখে থেকো, আমি অন্য কারো বাসা থেকে ভিক্ষা করে নিয়ে আসবো। আরে রূপবতী, আমাদের বাসায় কি সাধু বাবাকে দেওয়ার জন্য কোনো কিছু আছে কি না, একটু তাড়াতাড়ি করে দেখো। হ্যাঁ আছে, সেটা আমি তোমার খাওয়ার জন্য রেখেছিলাম, দাঁড়ান সাধু বাবা, আমি সেটা নিয়ে আসতেছি, একটু দাঁড়ান। এই বলে সাধু বাবাকে তুমি একটু অপেক্ষা করতে বলো, আমি আসতেছি। সাধু বাবা একটু দাঁড়ান, রূপবতী আপনার জন্য খাবার অথবা চাল নিয়ে আসতেছি, একটু দাঁড়ান সাধু বাবা, আমি আসতেছি। রূপবতী, ও রূপবতী, দেরি হচ্ছে কেন গো? সাধু বাবা একটু দাঁড়ান, আমি আসছি রূপবতীকে নিয়ে। এই বলে সোহান রূপবতীকে দেখতে তার ঘরে যায় এবং সে দেখে রূপবতী তার জন্য রাখা খাবারটি নিয়ে সাধু বাবার জন্য নিয়ে যাচ্ছে এবং তারা দুজনেই একত্রে এসে আবার সাধু বাবাকে সেই খাবারটি দেয় এবং সাধু বাবা বলেন, ধন্যবাদ বাবা, অনেক অনেক ধন্যবাদ, তোমরা যেহেতু অনেক কষ্টে আছো তাই উপরওয়ালা তোমাদেরকে দেখতেছেন, অবশ্যই উপরওয়ালা তোমাদেরকে ভালো কিছু দিবেন। এ বলে সাধু বাবা চলে যায় এবং তারপরের দিন সোহান এবং তার স্ত্রী মিলে সেই কুয়ার কাছে যেতে শুরু করে এবং তারা দুজন গিয়ে দেখে, আরে রূপবতী, এখানে তো কোনো জল দেখা যাচ্ছে না, আর কুয়াটি অনেক অপরিষ্কার। হ্যাঁ, আমিও তো তাই দেখতে পাচ্ছি। এই বলে সোহান কুয়ার নিচে নেমে যায় এবং কুয়ার নিচে আবর্জনা পরিষ্কার করতে শুরু করে এবং কুয়া খনন করে। খনন করতে করতে হঠাৎ সোহান অনেক হেঁপে যায়, তবুও সোহান তার অভাবের কথা ভেবে তার কাজ চালিয়ে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ করে কুয়ার নিচ থেকে পানি বের হয়ে আসে। এই পানি দেখে সোহান অনেক খুশি হয়ে যায় এবং সেই পানি দেখে বলে, ভগবান তুমি আমার উপর কৃপা করেছ, তুমি আমার উপর কৃপা করেছো ভগবান। সোহান তবুও ভাবে যে হঠাৎ এখান থেকে কীভাবে পানি বের হয়ে আসলো এবং সে এ কথাটি উপরে উঠে গিয়ে তার স্ত্রীকে জানাতে চায় এবং সোহান উপরে উঠে তার স্ত্রীকে বলতে চায়, এ কি অবিশ্বাস্য যে একটি ঘটনা। তারপর সোহান উপরে উঠে আসে এবং সে বলতে শুরু করে, রূপবতী, ও রূপবতী, একটি ঘটনা ঘটেছে, হঠাৎ কুয়ো থেকে খনন করতে করতে হঠাৎ পানি বের হয়ে যায়, আমি তো অবাক। রূপবতী তখন বলে, ভগবান আমাদের উপর কৃপা করেছে গো, অনেক কৃপা করেছে, ভগবান জানে অনেক কষ্টে আছি আমরা। হ্যাঁ রূপবতী, সেই সাধু বাবা ঠিকই বলেছিল। হ্যালো বন্ধুরা, তোমরা তো আমার এই চ্যানেলে ভিডিওটি দেখলা, তোমাদেরকে যদি এই ভিডিওটি পছন্দ লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে দিয়ে যাবা।